আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আহ, আমাদের প্রতিপাদ্য বিষয় হলো যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের রোড ম্যাপ। একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে হলে একটা ক্যাম্পেইনে কয়টা পার্ট, কোন পার্টের কী কাজ, সেই জিনিসগুলো আজকে আমরা একটু জানার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি আপনাদের এটা নিয়ে একটা আর্ট আজকে করিয়েছি, যেমন একটা কেস স্টাডি বলেন বা রোড ম্যাপ করেন। এই রোড ম্যাপটা আমি আজকে আপনাদের দিয়ে তৈরি করেছি, যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের রোড ম্যাপ। আর আমি এটা আপনাদের সবাইকে বলছিও যে একটা ফেসবুক ক্যাম্পেইন করতে হলে তার তিনটা পার্ট। প্রথম পার্টটা হলো ক্যাম্পেইন, আপনারা হয়তো দেখতে পারতেছেন প্রথম পার্টটার নাম ক্যাম্পেইন। দ্বিতীয়টা হলো অ্যাড সেট, আর তৃতীয়টা হলো অ্যাড, বা আরেকটা নাম হলো অ্যাডস ক্রিয়েটিভ, ঠিক আছে? তো এই জিনিসগুলো জানার আগে আমরা একটু ফেসবুকের যেই মেইন জিনিস, আপনার অ্যাডস ম্যানেজারে আসতে হবে। অ্যাডস ম্যানেজারে কীভাবে আসবেন সেটা আমি আপনাদের খুব সুন্দর করে দেখিয়ে দিছি, যে ফেসবুক থেকে আপনারা অ্যাডস ম্যানেজারে চলে আসবেন, বা বিজনেস ম্যানেজার থেকে ডাইরেক্ট অ্যাড ম্যানেজারে চলে আসবেন, ঠিক আছে? আসার পরে যে জিনিসগুলো, সেটা হলো যে এটা আমি বলছিলাম আপনাদের যে একটা ক্যাম্পেইনের তিনটে পার্ট, সেটা নিয়ে আলোচনা করব। একটা ক্যাম্পেইন শুরু করতে হলে আপনার তিনটে পার্টে, তিনটে ধাপে যে কাজটা করতে হয়, সেগুলো হলো ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড। তো আমি ক্যাম্পেইনের আবার একটা পার্ট বলছিলাম, যে ক্যাম্পেইনে প্রথমে আমার একটা অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, এবং অবজেক্টিভটা কি সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যে ফেসবুকের অবজেক্টিভ কি। বা আমরা যদি একটু দেখাই যে এই যে তিনটে পার্ট, এই তিনটে পার্টে যখন আপনি ক্রিয়েটে যাবেন, ক্যাম্পেইনের ভিতর আছেন, এই হলো অ্যাডসেট আর এই হলো অ্যাডস। যখন আপনি ক্যাম্পেইনের ভিতর থাকবেন এবং যখন আপনি ক্রিয়েটে যাবেন, তখনই দেখেন অবজেক্টিভগুলো, এই যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এই অবজেক্টিভগুলো আপনার সামনে আসবে। তা ফেসবুকের এই যে ছয়টা অবজেক্টিভ আছে, এই ছয়টা অবজেক্টিভ কি, এগুলো নিয়ে আমি ইন ডিপথ পরের ক্লাসে আলোচনা করব। এখন যদি আপনি আসেন যে আসলে ক্যাম্পেইনের ভিতর কি কাজ, তা আমরা বুঝলাম যে অবজেক্টিভ কি, এই যে এই পার্টটার কাজ কি, এটা আপনারা হয়তো এখন বুঝলেন যে অবজেক্টিভের আসলে কাজটা কি। অবজেক্টিভের কাজ হলো যে আপনি আপনার যে গোল, আপনার কি একটা গোল তো অবশ্যই আছে, যে আপনি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করার সময় যে গোলটা, সেটা হলো অবজেক্টিভ। আপনি কোন লেভেলের বা কোন টাইপের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন, সেটা হলো ফেসবুকের অবজেক্টিভ। তো অবজেক্টিভ নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তারপর আমি আরেকটা পার্ট নিয়ে আলোচনা করছিলাম, যে যে ক্যাম্পেইনটা চলার সময় দুটো পার্টে যাবে, একটা হলো অকশন, আরেকটা হলো রিজার্ভেশন। তো অকশনটা কি এবং রিজার্ভেশনটা কি, এটা আরও আমি সুন্দর করে বলছিলাম, যে অকশন মানে কি, নিলামে ওঠানো, বা যেই ক্যাম্পেইনটা আপনি করতে চাচ্ছেন, যেটা দিয়ে আর কি আপনি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন, মানে নিলাম বুঝতেছেন তো, প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, বা যেমন বাংলা সিনেমা আমরা বাড়ি গাড়ি বিক্রি করা দেখতাম, এখানে আমরা প্রোডাক্ট সেল করা দেখতে চাচ্ছি। তো এটা সুন্দর। আর রিজার্ভেশন মানে কি, কোনো একটা জায়গা রিজার্ভ করে রাখা। আমি আপনাকে উদাহরণের মাধ্যমে দেখাইছিলাম যে সেটাকে বলা হয়, যে প্রথম আলোর পেজে যেই একটা জায়গা রিজার্ভ করে রাখে, যে এই জায়গাটা আমার নির্দিষ্ট অ্যাড দেখাবে। তো আমরা যদি একটু ভালো দেখতে চাই, তাহলে আমরা এই অকশনের রিজার্ভেশন কি, এটা নিয়ে আমরা সুন্দর করে আমি আপনার চ্যাট জিপিটি থেকে একটু জানিয়ে নিছি, আপনি একটু দেখলেই বুঝবেন যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে অকশন, নিলাম এবং রিজার্ভেশন সংরক্ষণ প্রক্রিয়াগুলো ভাগ করা হলো, ঠিক আছে? তা অকশন প্রসেসটা কি দেখেন, এখানে সুন্দর করে বলা হয়েছে নিলাম প্রক্রিয়া। নিলাম মানে কি, একটি ফেসবুক এর মূল বিজ্ঞাপন ক্রয় পদ্ধতি, যেখানে বিভিন্ন বিজ্ঞাপনদাতারা একই শ্রোতাদের কাছে বিজ্ঞাপন দেখানো হয়। আমি আপনাদের আগেও বলছি, এখনও বলতেছি, যে আপনি একা না, আপনার মতো হাজার লাখ এবং কি কোটিও ধরতে পারেন অ্যাট এ টাইমে সেম প্রোডাক্টের অ্যাড চালাইতে পারে মার্কেটে। সেই মার্কেটে যেটা সেটার জন্য এটার নাম হলো কি অকশন প্রসেস। একজন রে টপকে আরেকজন বিক্রি করতেছে, একজন রে টপ মানে একজন একটা রেট দিছে, আরেকজন আরেকটা রেট দিছে, কারোরটা ভালো কারোরটা খারাপ, এই জিনিসগুলো বিচার বিবেচনা আপনারাই করবেন। বাট এই যে বিড বা র্যাঙ্কিং, সেরা বিজ্ঞাপন কোনটা বা বিজ্ঞাপন প্রদর্শন করতেছেন, এই সব জিনিসগুলোকে বলা হয় অকশন প্রসেস, যেটা আপনি সরাসরি মার্কেটে এখনই বিক্রির জন্য কি অ্যাড চালাচ্ছেন বা বিজ্ঞাপন দিচ্ছেন, যেটাকে বলে বা অ্যাওয়ার গ্যাদার করতেছেন, সেই জিনিসটাকে বলা হয় ফেসবুকের অকশন প্রসেস। তাই এখানে দেখেন কিছু জিনিস দিয়ে আছে, যেমন বাজেট এবং বিট সেট করা। বাজেট কি, বাজেট দুই প্রকার হয়, একটা ডেলি একটা লাইফ টাইম, এটা আপনারা একটু পরে রোড ম্যাপে দেখতে পারবেন। তা বাজেট আর বিট সেট করা, বিজ্ঞাপনদাতা নির্দিষ্ট বাজেট এবং বিট নির্ধারণ করে,
বিজ্ঞাপনদাতা কি আপনি, এবং বিড মানে প্রতি ক্লিক, বিড মানে কি প্রতি ক্লিক মানে সিপিসি, কস্ট পার ক্লিক, বা প্রতি হাজার ইমপ্রেশন যেটা কি সিপিএম, ঠিক আছে, এর সর্বোচ্চ অর্থ প্রদান পরিমাণ। মানে ওই যে একজন রে আমি আপনাদের ক্লাসটায় বলেছিলাম যে অকশন আন্ডারস্ট্যান্ডিং দ্য অকশন প্রসেস অ্যালগোরিদমে আপনাদের বলছিলাম যে একমাত্র বিড করার ক্ষমতা আপনার আছে, যে আমি কত ডলার বিড মানে কত ডলার বাজেটে ফেসবুকের অ্যাডটা চালাবো, এটার ক্ষমতা একমাত্র আপনার হাতে আছে, সেটাকে বলা হয় বিড, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন অ্যাড র্যাঙ্ক, ফেসবুক এআই বিজ্ঞাপনগুলো মান, প্রশিক্ষণ, রিলেভেন্সি ব্যবহার, বিভিন্ন কিছু, মানে এটা অ্যাড র্যাঙ্ক করে, যেটা কি অ্যাড রিলেভেন্সি, অ্যাড কোয়ালিটি। ওই যে আপনারে বললাম যে 500 লোকের কাছে ফেসবুক অ্যাডটা চালান, আপনি যখন অ্যাডটা চালান সাথে সাথে কত লোকের কাছে অ্যাডটা চলে যায়, 500 লোকের কাছে অ্যাডটা চলে যায়। এই ফেসবুক যে অকশন প্রসেসটা মনে আছে আপনাদের হয়তো। তারপর সেরা বিজ্ঞাপন, আপনার সব কিছু যদি ভালো হয়, সব কিছু ভালো হলে ফেসবুক আপনার একটা মার্ক দেয়, রিলেভেন্সি, অ্যাড কোয়ালিটি, সব কিছু এটা আপনারা শিখছেন, এটাকে বলা হয় কি অকশন প্রসেস। এখন আসেন যে রিজার্ভেশন প্রসেসটা কি, রিজার্ভেশন প্রসেসটা কি ফিক্সড প্রাইসিং, এই নিয়ে একটু কথা আছে। দেখেন, একটি নির্দিষ্ট বিজ্ঞাপন প্রদর্শনের জন্য আগে থেকে বুকিং করা, মানে একটা যে অ্যাড দেবো আমি তার জন্য আমি আগে থেকে একটা জায়গা রিজার্ভ করে রাখছি। সাধারণত বড় ব্র্যান্ড ও ব্যবসাগুলো এটি ব্যবহার করা হয়। বড় একটা ব্র্যান্ড যেমন কি হইতে পারে, যেমন সাহা সিমেন্ট, তারপর বিএসআরএম রড, এরা কি একটা নির্দিষ্ট বড় ব্র্যান্ড না? এই বড় ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলোর একটা নির্দিষ্ট জায়গা সেট করে রাখে যেখানে লোক সমাগম বেশি, যেমন যেটা আমরা কি ধরতে পারি, আমি আপনাদের উদাহরণের জন্য প্রথম আলোর উদাহরণ দিয়েছিলাম, যে প্রথম আলো যদি যান, টিএস টিএস প্রথম আলো, যদি আমরা প্রথম আলোতে যাই, 3 কোটি লোক প্রথম আলোর সাথেই আছে। দেখেন, আমরা দেখি আমাকে ভাগ্য আছে কি না, মেবি আছে, মনে হয় এই জায়গাটাই দেখা যাচ্ছে। আহ, আমি প্রথম আলো কি না কি এত কিছু জানতে চাই না ভাই, তুই সর। এই জায়গাটা, এই যে এই জায়গাটা অন্ধকার হয়ে রয়েছে, এই জায়গাটা রিজার্ভেশন একটা অ্যাড আসার কথা, যেমন এটা রিজার্ভেশন না, এটাও গুগল দ্বারা আপনার অ্যাড আসছে মেবি। আমার নেটের একটু সমস্যা, আমি একটু রিলোড দিই। যাক, ধরেন এরকম একটা জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় একটা অ্যাড আসে যেটা আপনি স্কিপ করতে পারতেছেন, এই জায়গাটা, এই যে এই জায়গাটুক ধরেন একটা কোম্পানি কিনে নিছে, ম্যাক্সিমাম টাইমে এটা আসে, এখন কেন আসলো জানি না। ধরেন এই জায়গাটুকে কোনো কোম্পানি অ্যাড দেখাবে না, ওই জায়গাটুকে সবসময়ের জন্য এই অ্যাড দেখানো হবে। আমি আরেকটু যদি উদাহরণ দিতে চাই, দেখেন আমাকে ই লার্নিং যে কোম্পানিটা আছে, ই লার্নিং, ধরেন আমি ই লার্নিং তো এরকম করে না, লার্নিং অ্যান্ড আর্নিং, আমাদের যে ই লার্নিং কোম্পানি, যেমন আমাদের এই কোম্পানিটা দেখবেন যে যে আমরা এই যে যুব উন্নয়নে যে প্রজেক্টটা করতেছি, আহ, যেটা দেখেন, এই যে আমাকে এই যে দেখেন উপরে দেখেন, এই যে বিনামূল্যে ভর্তি চলছে যুব উন্নয়ন প্রশিক্ষণ, যেটা আমরা আপনাদের আর কি বিনামূল্যে দিয়ে থাকি যুব ক্রিয়া মন্ত্রণালয় থেকে। তো এই যে জায়গাটায় দেখেন এই অ্যাডটুকুই দেখাচ্ছে, এবার ধরেন এইটা উদাহরণের ক্ষেত্রে, এটা সেটা না, উদাহরণের ক্ষেত্রে বললাম যে এই জায়গাটায় একমাত্র এই যুব উন্নয়নে ভর্তি চলতেছে 64 জেলায় 90 দিন ব্যাপী যেই 600 ঘন্টার যে প্রশিক্ষণটা, যে আপনারা গাজীপুর ব্রাঞ্চে আছেন, এরকম পুরো বাংলাদেশে আমাদের 64 ডিস্ট্রিক্টে যেই ভর্তিটা চলতেছে, ধরেন এই ই লার্নিংয়ের এই জায়গাটুক বরাদ্দ করে রাখা হয়েছে কিসের জন্য, একমাত্র রিজার্ভেশন অ্যাডের জন্য, যে এই জায়গাটুকের জন্য আপনার শুধুমাত্র রিজার্ভেশন অ্যাডটা চলবে, যেই এই যে ব্র্যান্ডিংটা চলবে, কোন ব্র্যান্ডিংটা, এই যুব উন্নয়নে এই ব্র্যান্ডিংটা চলবে, এটাকে বলা হয় রিজার্ভেশন অ্যাড। তাহলে আমরা রিজার্ভেশন কি এটা হয়তো আমরা বুঝতে পারলাম, এখন আপনারা একটু চাইলে বুঝবেন। তাহলে ক্যাম্পেইনের ভিতরে অকশন কি, রিজার্ভেশন কি, অবজেক্টিভ কি, এই 3টে জিনিস আপনারা শিখে গেছেন। তারপরে পার্টটা আসলো নেম আর ম্যানুয়াল। নেম বলতে হলো বোঝায়, ধরেন আমরা যদি একটা ক্যাম্পেইন চালাই, অবশ্যই ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে, যে আপনি আসলে কোন ক্যাম্পেইনটা চালাচ্ছেন। এটা আসলে ওরকম আহামরি কোনো ই না যে এটা আমার দিতেই হবে। যখন একটা অবজেক্টিভ চুজ করে একটা ক্যাম্পেইনে যাবেন, তখন দেখবেন আপনার এই যে দেখেন একটা প্রথমে যেই ক্যাম্পেইনের যে পার্টটা আছে আমাদের, এই যে ক্যাম্পেইনে একটা পার্ট আসবে, যখন
এই ক্যাম্পেইনে পাঠাই যে ক্যাম্পেইনে দেখেন এই যে ক্যাম্পেইনে একটা নেম দিতে হবে যে আসলে আপনি কোন অ্যাড চালাচ্ছেন। তো এটাকে বলা হয় হলো নেম। যে এই নেমটা যখন আপনি দিবেন, ধরেন আমি যে অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন চালাচ্ছি, এখন যদি আপনি এখানে লিড লিখে রাখেন, লিড ক্যাম্পেইন, তাহলে আসলে আপনি লিড ক্যাম্পেইনের নাম দিচ্ছেন কিন্তু ক্যাম্পেইন চলতেছে অ্যাওয়ারনেস, সেই জিনিসটা আসলে বুঝতে পারবেন না। যার কারণে আমরা হলো বলছি যে এখানে একটা অপশন দিতে হবে, সেটা হলো কি যে একটা নাম ইউজ করতে হবে। সেটা হলো কি, ধরেন আমি যদি আপনি নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালান, তাহলে এখানে ধরেন আপনি একটা নাম লেখলেন যে অ্যাওয়ারনেস, একটা নাম লিখবেন যে আসলে এটা নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। দেখেন আমার এই সেটিংগুলো কমপ্লিট করা নাই, তো আমি এটা নতুন অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, যার কারণে আসলে এটা ডিলিট করতে সমস্যা হচ্ছে। তো পরবর্তীতে যখন আমি অ্যাড অবজেক্টিভ এবং ক্যাম্পেইন রান করব, তখন আসলে আপনি বিষয়টা আরও সহজ হয়ে যাবে আপনাদের জন্য। এখন জাস্ট এখন বুঝে রাখেন যে একটা নাম লিখতে হয়। আমি যেই ক্যাম্পেইনটা করব সেই ক্যাম্পেইনের একটা নাম দিলাম এবং একটা তারিখ দিয়ে দিলাম, তাহলে এবং কোন কোম্পানির জন্য অ্যাডটা চালাচ্ছি এরকম একটা নির্দিষ্ট ডেট লিখে রাখলে আসলে আপনার জন্য ভালো হবে। ম্যানুয়াল বলে আমি যেই অ্যাডটা নিজে নিজে তৈরি করব সেটাকে বলা হয় ম্যানুয়াল। আরেকটা আছে দেখবেন রিকমেন্ডেড একটা অপশন আছে, সেটা সামনে আসবে যে রিকমেন্ডেড ফেসবুক থেকে বলতেছে আসলে তুমি এই অবজেক্টিভ সিলেক্ট করছো এবং কি এই অকশন প্রসেসে অ্যাড চালাচ্ছ এই অবজেক্টিভ, তা তুমি কি এটা কি ম্যানুয়ালি চালাবা নাকি এটা রিকমেন্ডেড, মানে ফেসবুক থেকে রিকমেন্ডেড করে দেবে যে অ্যাডটা সাজায় দেবে, তো না। তো এই ম্যানুয়াল এবং রিকমেন্ডেডের আমি দুটো নাম দিছি। ম্যানুয়ালের নাম দিছি হলো কি খিলাড়ি এবং রিকমেন্ডেডের নাম দিছি আনারি, ঠিক আছে। এই ছিল আপনার ক্যাম্পেইনের পার্ট। একটা ক্যাম্পেইনের তিনটে পার্ট, ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড। তো ওই ক্যাম্পেইনের তিনটে পার্টের প্রথম পার্টটা হলো ক্যাম্পেইন, এটা সম্পর্কে আপনাদের আজকে ইন ডিপলি জানালাম। এরপরের যে পার্টটা আছে সেটা হলো কি অ্যাডসেট, সেটার নাম হলো কি অ্যাডসেট, অ্যাডস না অ্যাডসেট, এই এসটা ভুলে যান, এটার নাম হলো অ্যাডসেট। তো অ্যাডসেটের ভিতরে আবার চারটা পার্ট থাকে, চারটা পার্টের আমাদের কাজ করতে হয় একটা ক্যাম্পেইন চালানোর জন্য। সেই পার্টগুলো হলো কি টাইম, শিডিউল, বাজেট, অডিয়েন্স, প্লেসমেন্ট, ঠিক আছে। টাইম শিডিউল বলতে হলো বোঝায় যে টাইম শিডিউল বলতে বোঝায় আপনি যে ক্যাম্পেইনটা চালাবেন, আপনি যে ক্যাম্পেইনটা চালাবেন সেই ক্যাম্পেইনটা হলো কবে থেকে কবে পর্যন্ত আপনি চালাতে চান। টাইম শিডিউল মানে সরি, হ্যাঁ টাইম শিডিউল এটাই, মানে টাইম বলতে বোঝালো কয়টা থেকে কয়টা পর্যন্ত চালাতে চান, এটাকে বলা হয় টাইম। আর শিডিউল বলতে বোঝায় হলো আহ, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনি অ্যাডটা চালাতে যাচ্ছেন, এটা হলো কি আপনার শিডিউল। আচ্ছা, তারপর হলো বাজেট। বাজেট বলতে সেটাই যে আমি এই ক্যাম্পেইনটা চালানোর জন্য তো আমার একটা নির্দিষ্ট বাজেট সেট করতে হবে। যে এই ক্যাম্পেইনটা আমি চালাবো, একটা প্রোডাক্ট নিয়ে একটা ক্যাম্পেইন চালাবো, যদি অ্যাওয়ারনেস চালাই বা এঙ্গেজমেন্ট বা লিড যেই ক্যাম্পেইনই চালাই না কেন, তার অবশ্যই আমার একটা কি আছে, বাজেট আছে। সেই বাজেট বলতে আপনাদের কি বোঝানো হয়েছে, বাজেট বলতে বোঝানো হয়েছে হলো যে এই ক্যাম্পেইনটার আপনি কত ডলার, এই ক্যাম্পেইনটার পিছনে আপনি কত ডলার খরচ করতে চান, এই ক্যাম্পেইনটার জন্য আপনি কত ডলার খরচ করতে চান, এটাকে বলা হয় কি বাজেট। আমি একটু সরি, এই যে এই ক্যাম্পেইনটার জন্য আপনি কত ডলার খরচ, সরি এটা তো একটা স্ক্রিনশট, এই জন্য স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না, আমি জাস্ট ইসিরভাবে দেখাই আপনাদের। আহ, আচ্ছা, যাই হোক, এই যে বাজেট হলো দুই প্রকার, একটা হলো ডেইলি বাজেট এবং একটা হলো লাইফ টাইম বাজেট। এখন এই ডেইলি বাজেট কি এবং লাইফ টাইম বাজেট কি এটা সম্পর্কে যদি আমাদের জানতে হয় ইন ডিপলি ভাবে, তাহলে আসলে ডেইলি বাজেট আসলে কোনটাকে বলে, ডেইলি বাজেট কোনটাকে বলে এরকম নির্দিষ্ট নাই। আমরা মার্কেটার যারা মার্কেটিংয়ে অনেক দিন ধরে কাজ করি বা অনেকগুলো ক্যাম্পেইন অনেক সময় রান করছি, বা সেই হিসেব নিকাশ থেকে আমরা যে ডেইলি আর লাইফ টাইম বাজেটের উদাহরণটা বা আমরা এটা বুঝি হলো কিভাবে, যে ডেইলি মানে আপনি প্রতিনিয়ত অ্যাডটা চালানোর জন্য কত ডলার খরচ করতে চাচ্ছেন সেটাকে বলা হয় ডেইলি বাজেট। একটা একটা ক্যাম্পেইনে যখন আপনি রান করবেন, ধরেন আমি এই ক্যাম্পেইনটা চালাচ্ছি, তো ক্যাম্পেইন পার্টটা আপনারা দেখছেন। এখন হলো ক্যাম্পেইনের ভিতরে যে প্রথম পার্টে আমাদের তেমন কোনো কাজ নেই, এটা আমি আগেও বললাম। এই যে এই জায়গা শেষ আমাদের। তারপরে যখন আমরা এই যে এক ক্যাম্পেইনের ভিতরে আছি, এখন যখন আপনার অ্যাডসেটের ভিতরে যাবেন,
ওয়েবসাইটের সমস্যা, যাই হোক আমরা এটা থেকেই বুঝি। যখন আপনি একটা ক্যাম্পেইন চালাতে যাবেন তখন একটা বাজেট দিলেন। ডেইলি বাজেট বলতে বোঝায়, দেখেন যেই প্রোডাক্টগুলো এভারগ্রিন অ্যাড, এভারগ্রিন অ্যাড কাকে বলে? যেই অ্যাডগুলো আমরা 12 মাস দিয়ে থাকি। 12 মাস বলতে কি বোঝায়? ধরেন আমার যে প্রোডাক্টটা 12 মাস ধরে চলে মার্কেটে, যেটার অ্যাড আপনি 12 মাস চালাতে পারেন, হইতে পারে সেটা একটা ঘড়ি কিংবা সানগ্লাস কিংবা হেডফোন কিংবা জুতা। এই জিনিসগুলো তো আপনার 12 মাসের প্রোডাক্ট, তাই না? এই জিনিসগুলো তো কোনো নির্দিষ্ট টাইমে বিক্রি হয় না, যে না এটা এখন গরমকাল এটা চলবে না, এখন শীতকাল এই জিনিসটা চলবে না, সেটা না। তা যেই জিনিসটা আপনি 12 মাস অ্যাড চালান, যে জিনিসটা অ্যাড আপনার প্রতিনিয়ত চলবে, সেটাকে বলা হয় এভারগ্রিন অ্যাড। আর সেই অ্যাড দেওয়ার জন্য আমরা সবসময় ডেইলি বাজেট চয়েস করি। ডেইলি বাজেট চয়েস করলে আর কি ভালো হয় বিষয়টা। আর লাইফ টাইম বাজেট বলতে বোঝা হলো যে সিজনাল যে অ্যাডগুলো দিই, ধরেন এখন হলো শীতকাল, তো ওই শীতকালে যে আমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি চলছে সেটা ছিল কি? কম্বল। তারপর ধরেন আপনি হুডির, যে শীতকালের মানে শীতকাল বেসিস যেই প্রোডাক্টগুলো আপনি বিক্রি করতে চান, সেই প্রোডাক্টগুলো ধরেন একটা সিজনাল, যেমন শীত চলে গেলে যেই প্রোডাক্টগুলো আর তেমন কেনার দরকার হয় না, সেই প্রোডাক্টগুলো মার্কেটে থাকেও না। সেই প্রোডাক্টগুলোর মার্কেটিংয়ে আমি গরমকালে কোনো সময় আমি কম্বল বেচতে পারবো না, তাই না? বা গরমকালে আমি কোনো সময় হুডিও বিক্রি করতে পারবো না। দেখবেন শীতের লাস্টে আসলে হুডির দাম কমায় দেয়, মানে স্টক ক্লিয়ার অফার। তো গরমকালে তো আর হুডি চলে না। তো আমরা সিজনাল বেসিস যেই ক্যাম্পেইনগুলো চালাই সেটাকে বলা হয় হলো লাইফ টাইম বাজেট। মানে সেটা লাইফ টাইম বাজেট বলা হলেই ভুল হবে, মানে সেই লাইফ টাইম বাজেটে আমরা অ্যাডটা চালালে অ্যাডটা ভালো কাজ করে। তো ধরেন লাইফ টাইম বাজেটের আবার একটা সুবিধা আছে, সেটা হলো আপনি ইচ্ছামতো টাইম ফিক্সড করে দিতে পারবেন, যে সকালবেলা আমি সকাল 10টা থেকে অ্যাডটা চালাচ্ছি, দুপুর 2টা পর্যন্ত চলবে অ্যাডটা, তারপর আবার 2 ঘন্টা অফ থাকবে, আবার বিকাল 4টায় শুরু হবে, রাত্র 8টা পর্যন্ত চলবে, আবার রাত্র 10টা থেকে শুরু হবে, 12টা পর্যন্ত চলবে। এরকম একটা মানে টাইম ফিক্সড করে দেওয়া যায়, সেটা হলো একমাত্র লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে সম্ভব। আর ডেইলি বাজেটের ক্ষেত্রে এই জিনিসটা সম্ভব না। তাই এই ডেইলি বাজেট বলতে আমরা বুঝি হলো আপনার যেটা হলো এভারগ্রিন অ্যাড, 12 মাস যে অ্যাডটা চলে, সেই অ্যাডটা যখন আপনি ডেইলি বাজেটে চালাবেন সেটা ভালো চলবে। আর যখন এভারগ্রিন আপনি কি জানি বলে, আরে ভিটামিন ডির অভাব হয়ে গেছে তো মুখে আসে, মানে পেটে আসে মুখে আসে না। আর যেটা সিজনাল অ্যাড, মানে আপনার কোনো একটা সিজনকে টার্গেট করে, যেমন সামনে গরমকাল আসতেছে, দেখবেন ফ্রিজ, এসি, ফ্যান এইগুলোর দেখবেন মার্কেটে অভাব নাই। মার্কেটে দেখবেন সারাদিন খালি এইগুলোর অ্যাড দেখতে পারবেন আপনি। সেটাকে আমরা লাইফ টাইম বাজেট বলি। তো আপনি এই কোশ্চেনটা করতে পারেন, যেদের রেকর্ডিং ভিডিও আপনি কোশ্চেনটা নাও করতে পারেন, মনে মনে এই কোশ্চেনটা থাকতে পারে যে যে ভাই আপনি কি, আমি কি যে সিজনাল যে প্রোডাক্টগুলো সেগুলো কি ডেইলি বাজারে চালাতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবেন, তাতে কোনো বাধা নাই। বাট যেটা ভালো হয়, আমরা মার্কেট রিসার্চ করা বা মার্কেটিং অনেক ক্যাম্পেইন করার পরে যে জিনিসটা ভালো হয় সেটাই আমি আপনাদের সাজেস্ট করলাম, ঠিক আছে? ওকে। তারপর আছে অডিয়েন্স। অডিয়েন্স 3 প্রকার, একটা হলো কাস্টম অডিয়েন্স, একটা হলো সেভ অডিয়েন্স, একটা লুকে লাইক অডিয়েন্স। এটা নিয়ে ইন ডিপ আমরা আরও বেশি আলোচনা করব, যে কাস্টম অডিয়েন্স কারা, তারপর হলো সেভ অডিয়েন্স কারা, তারপর হলো লুকে লাইক অডিয়েন্স কারা। তো একটা জিনিস আর কি আমি সিম্পলের মধ্যে আজকে শিখিয়ে দিই, যে যখন আপনি একটা ক্যাম্পেইন চালাবেন, যখন একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে আপনি একটা ক্যাম্পেইন চালাবে, অবশ্যই তার একটা অডিয়েন্স আপনার টার্গেট করতে হবে। এখন আপনি শাড়ি বিক্রি করলে কখনোই পুরুষ টার্গেট করবেন না, করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, সেইগুলো হলো আপনার ডিপেন্ড করতেছে আপনার ব্রেনস্টর্মিং এর উপরে। তো ধরেন আমার একটা প্রোডাক্ট যদি হইতে হয় কম্পিউটার, বা ধরেন আমি বিক্রি করলাম, কি করতে পারি, ধরেন আমি শাড়ি বিক্রি করলাম, তা শাড়ি বিক্রি করতে হলে অবশ্যই আপনি ম্যাক্সিমাম মানে 100-এর মধ্যে 90% যে টার্গেটটা করবেন সেটা অবশ্যই কাদের করবেন? মহিলাদের বা মেয়েদের। তো এটা হলো আপনার অডিয়েন্সের ক্ষেত্রে, যে আপনি নতুনভাবে যে অডিয়েন্সটা সিলেক্ট করতে চান, একেবারে নতুনভাবে শুরু করতে চান, সেই ক্ষেত্রে আপনার কাস্টম অডিয়েন্স আগে তৈরি করতে হবে। তো ধরেন আমি প্রথমে প্রোডাক্টের উপর বেস করে আমি কি তৈরি করলাম, প্রোডাক্টের উপর বেস করে আমি সেই টার্গেট অডিয়েন্স তৈরি করলাম। সেই অডিয়েন্স তৈরি করতে হবে কি, মেয়ে প্রথমে সিলেক্ট করতে হবে অবশ্যই মেয়ে,
তারপর আমি সিলেক্ট করতে পারি কি বয়স রাখতে পারি 18 থেকে 30 বা 35 বছর পর্যন্ত। তারপর কোন জিনিসটা রাখতে পারি যে কোন মেয়েরা কিনতে পারে, ভার্সিটি মেয়েদের টার্গেট করতে পারি বা পড়াশোনার সাথে আছে তাদের, বা নতুন যাদের বিয়ে হয়েছে বা এঙ্গেজ হয়েছে বা যারা রিলেশনশিপে আছে, বা এইসব জিনিসগুলো আমরা টার্গেট করতে পারি। তারপর ধরেন আরও ডিপলি টার্গেট করতে পারেন যে যারা নতুন জবে ঢুকছে। এই যে যখন আপনি যদি একটা কম্পিউটার বিক্রি করেন সেক্ষেত্রে আপনি অডিয়েন্সটা আরও টার্গেট করতে পারেন। যদি একটা কম্পিউটার বিক্রি করেন সেক্ষেত্রে আপনি টার্গেট কাদের করবেন? অবশ্যই ভার্সিটির মানে সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছে তাদের। প্রথমে তো ভার্সিটি টার্গেট করলেন, তো ভার্সিটির ভিতরে কাদের করবেন? সিএসসি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ বিবিএর স্টুডেন্টও আপনার কিনতে পারে, কিন্তু মোস্ট প্রবাবলি কারা কিনবে? 90% 80% মানে ল্যাপটপটা ডেস্কটপটা কারা কিনবে? অবশ্যই সিএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। তারপর আপনি ফ্রিল্যান্সারকে টার্গেট করতে পারবেন, ট্রেনারদের টার্গেট করতে পারেন। তারপর আপনি বিবিএ স্টুডেন্টের টার্গেট করতে, এই যে জিনিসগুলো আপনি প্রথম ছোটে সুন্দর করে টার্গেট করে যে তৈরি করতেছেন এটাকে বলা হয় কাস্টম অডিয়েন্স। এই জিনিসটা আমরা যখন প্র্যাকটিক্যালি যাব ইন ডিপ আরও আলোচনা করতে পারবো। এই কাস্টম অডিয়েন্সটা আপনি আরও ন্যারো করতে পারেন। ন্যারো অডিয়েন্স বলতে কি বোঝায়? যে একটা অডিয়েন্স আপনি তৈরি করলেন সেটা আপনি আরও ন্যারো করতে চান। কীভাবে? ধরেন আপনি চাচ্ছেন ভার্সিটি চাচ্ছেন, মানে আপনি একটা কম্পিউটার বিক্রি করার জন্য ভার্সিটি টার্গেট করছেন, কিন্তু ভার্সিটির ভিতরে আপনি অনলি সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের টার্গেট করলেন, সেটাকে বলা হয় ন্যারো অডিয়েন্স। বা আপনি একটা জিনিস আহ, আমরা ইন ডিপতে যেমন আপনি জুতো বিক্রি করতেছেন নাইকি শু, তো নাইকি শু বিক্রি করার জন্য আপনি কাদের টার্গেট করবেন? অবশ্যই যারা এই নাইকি ব্র্যান্ডের শ্যুটু আগে পরে বা এর সাথে অ্যাডিডাস জুতো যারা পরে সেগে আপনি টার্গেট করবেন, ঠিক আছে? তো এইগুলোর বলা হয় আরও মানে ডিপলি টার্গেট, বা যেটাকে ডাটা ড্রাইভেন বলা হয়। যেটা আমি সবসময় উদাহরণ দিই যে শীতকাল থাকলেও কিছু প্রতিবন্ধী আছে যারা কি আইসক্রিম পছন্দ করে। তো এই আইসক্রিম এই শীতের মধ্যেই, এই হাজার হাজার মানুষের মধ্যে শীতের মধ্যে আইসক্রিমটা কে খায়, কারা খায়, তাদের আপনি কি নির্দিষ্টভাবে বের করতে হবে। আপনি তো ফুল একটা ভার্সিটি বা একটা স্কুল কলেজে ফুল যদি স্টুডেন্টের টার্গেট করেন তাহলে আপনার টার্গেটটা হবে রং টার্গেট। আপনার ওই টার্গেটের ভিতর থেকে যারা আইসক্রিমটা শীতকালেও খায় তাদের টার্গেট করতে হবে। সেটাকে বলা হয় কি ন্যারো টার্গেট বা ডাটা ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং যেটা বলি আমরা। আচ্ছা, তাহলে আমরা যে প্রথম থেকে একেবারে নতুন নতুন করে একটা কাস্টমার ধরে 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 বা একটা অডিয়েন্স ধরে ধরে সুন্দরভাবে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার উপর টার্গেট করে যে অডিয়েন্সটা তৈরি করি তাকেই বলা হয় কাস্টম অডিয়েন্স। এখন দেখেন এই অডিয়েন্সটা আপনি তৈরি করার পরে আপনি যখন অডিয়েন্সটা কী করে রাখলেন? সেভ করে রাখলেন। কেন সেভ করে রাখলেন? আপনি আজকের অ্যাডটা চালাচ্ছেন একটা কোম্পানির জন্য বা এই কোম্পানির জন্য আজকে অ্যাড চালাচ্ছেন, তো মনে হলো যে এই সেম লোকেশনে ইন ফিউচার আপনি কি আবার যদি কখনো এই সেম প্রোডাক্টের অ্যাড আসে, অ্যাড চালাইতে হয়, তো তো আপনার সেই টার্গেট তো সেমই থাকবে। তো আপনি আবার পরবর্তীতে নতুন করে টার্গেট করবেন। তো সেই ক্ষেত্রে যদি হ্যাসেলের মধ্যে না যাইতে চান বা নতুন করে আবার তৈরি করতে না চান, তো সেই ক্ষেত্রে আপনি কী করলেন? অডিয়েন্সটা সেভ করে রাখলেন। অডিয়েন্সটা সেভ করে রাখলেই সুবিধা হবে যে ইন ফিউচার যখন আপনি আবার নতুন কোনো ক্যাম্পেইন চালাবেন সেই ক্ষেত্রে আপনি এই অডিয়েন্সটারে আপনার টার্গেট করে কি আপনি এই যে সেভ অডিয়েন্সটারে আপনি সিলেক্ট করে দিয়ে দিলেই অডিয়েন্সটা সিলেক্ট হয়ে গেল। তা কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করে যখন এটা সেভ করে রাখলাম সেটা হয়ে গেলো সেভ অডিয়েন্স। তারপর আসি আমি লুকে লাইক। লুকে লাইক অডিয়েন্স বলতে বোঝায় হলো যে ধরেন আপনার খালাতো ভাই বা একই মার পেটের খালাতো ভাই যেরকম সেরকম, যেটাকে বলা হয় লুকে লাইক। যেমন আমার যে পেজ, ধরেন আমার স্যামরাইজ ডিজিটাল, এটা একটা কি মার্কেটিং এজেন্সি, বা আপনি যখন আমার স্যামরাইজ ডিজিটালে একটা লাইক দিবেন দেখবেন ওই রিলেটেড আরও পেজ আপনাকে শো করতেছে। কারণ হলো কি আমার স্যামরাইজের সাথে রিলেটেবল যেই পেজগুলো আছে সেইগুলো আপনাকে শো করবে। এটা হলো ফেসবুক থেকে আপনার রিকমেন্ডেড করা আছে, আপনার অ্যালগোরিদমের মাধ্যমে কাজটা করা হয় যে আসলে এই সার্চ দেওয়ার পরে কেন ওই সার্চটা ওই রিলেটেড প্রোডাক্টগুলো বা ওই রিলেটেড পেজগুলো আপনার সামনে আসতেছে, কারণ ফেসবুক বুঝে গেছে এটার উপর আপনার ইন্টারেস্ট আছে। তা লুকালাইক অডিয়েন্স বলতে বোঝা হলো আমার মতো বিহেভিয়ার বা আমার মতো লাইক, আমি যেই পছন্দ করি, আমার মতো ইন্টারেস্টের যেই অডিয়েন্সগুলো আছে সেইগুলো হবে আপনার লুকালাইক অডিয়েন্স। আপনি যখন একটা অ্যাড ক্যাম্পেইন চালাবেন, তো আপনার ফেসবুক পেজে যেই ফলোয়ারগুলো আছে
সেগুলো তো আপনার অডিয়েন্স আছেই, এর বাইরেও আপনার কিছু অডিয়েন্স জেনারেট হবে। সেই অডিয়েন্সগুলো তারাই কারা, যারা আপনার এই অ্যাডটা পছন্দ করে বা আপনার পেজটা পছন্দ করে বলেই তো তারা আপনার কি পেজটায় লাইক দিছে বা ফলো করছে বা জাস্ট লাইক করছে বা আপনার অ্যাডটা দেখছে। তো এগুলো হইতে পারে কি আপনার এই লুকেলাইক অডিয়েন্সটা আপনি কোথা থেকে বের করবেন? হয়তো ফেসবুক পেজ থেকে, নয়তো আপনার ওয়েবসাইট থেকে। আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনি বের করতে পারবেন যে আসলে আমার এই অ্যাডটা দেখে আমার ওয়েবসাইটে কে কে আসছে বা আমার এই পেজে আরও নতুন কারা এঙ্গেজ হয়েছে। যারা আপনার নতুন এঙ্গেজ হয়েছে বা যারা আপনার এই পেজটা আপনার মতো বিহেভিয়ার, আপনার মতো ইন্টারেস্ট, তারাই অবশ্যই আপনার পেজে আসছে, তারাই অবশ্যই কি আপনার ওয়েবসাইটে গেছে। এই যে ওয়েবসাইটে গেছে বা আসছে, তারাই হলো কি আপনার এই লুকেলাইক অডিয়েন্স। এটা যখন আমরা অ্যাড চালাবো তখন আমরা দেখতে পারবো। এখন দেখেন, এই পুরো অডিয়েন্সটা টার্গেট করে তিনটে জিনিসের উপর, সেটা হলো কি ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। এখন বলতে পারেন ডেমোগ্রাফিক বলতে কি বোঝায়? ডেমোগ্রাফিক বলতে বোঝায় হলো আপনার অবস্থান। আপনি অবস্থান বলতে দেখেন একটা পার্সনে অনেকগুলো অবস্থান হইতে পারে। কি কি অবস্থান হইতে পারে? সে কোথায় জব করতেছে, এটা তার একটা অবস্থান। সে কি স্টুডেন্ট না জব হোল্ডার না বিজনেসম্যান, এটা তার একটা অবস্থান। সে কি বিজনেসম্যান নাকি জব হোল্ডার, যদি বিজনেসম্যান হয় তাও অবস্থান, জব হোল্ডার হয় সেও একটা অবস্থান। তারপর সে কি স্টুডেন্ট ট্রেনার, এই যে বিভিন্ন কিছু, যে আপনার যে পজিশনটা আছে সেটা আপনার অবস্থান। ডেমোগ্রাফিকের ক্ষেত্রে আপনার যে লাইফ ইভেন্ট, এক কথায় আপনার যে লাইফ ইভেন্টটা আছে সেটাই হলো আপনার ডেমোগ্রাফিক। লাইফ ইভেন্টের মধ্যে কি আপনি বিবাহিত হইতে পারেন, অবিবাহিত হইতে পারেন, এটাও আপনার অবস্থান। আপনি বিজনেসম্যান হইতে পারেন, সেটাও আপনার অবস্থান। আপনি একজন জব হোল্ডার হইতে পারেন, সেটাও আপনার অবস্থান। আপনি একজন স্টুডেন্ট হইতে পারেন, সেটাও আপনার অবস্থান। তো আমি যদি একটা প্রোডাক্ট বিক্রি করি, ধরেন আমি একটা আইফোন বিক্রি করব, সেই ক্ষেত্রে আমি টার্গেট কাদের করব ডেমোগ্রাফিকের ভিতরে? অবশ্যই যারা বিজনেসম্যান, বড় বড় জব হোল্ডার, কর্পোরেট লেভেলে জব করে, যাদের জিপ জিপ মানে আপনার স্যালারি জিপ হলো ধরেন 10 থেকে 15%, যাদের রেভিনিউ বেশি জেনারেট হয়, যারা কি বিজনেসের পাশাপাশি ব্যবসার পাশাপাশি জবও করতেছে, তো অবশ্যই আমি তাদের ডেমোগ্রাফিকটা ধরবো। আবার আপনি ধরতে পারেন ডেমোগ্রাফি, একটা শাড়ি বিক্রির ক্ষেত্রে ডেমোগ্রাফিক কাদের ধরতে পারেন? যারা রিসেন্টলি বিয়ে করছে, যারা রিলেশনশিপে আছে, তারাও এই শাড়ির বিক্রির ক্ষেত্রে আপনার ডেমোগ্রাফিক হয়ে গেল কাদের উপরে? যারা বিবাহিত বা 6 মাস হয়েছে এঙ্গেজ হয়েছে বা 1 বছর হয়েছে বিবাহিত হয়েছে বা সামনে ম্যারেজ অ্যানিভার্সারি আসতেছে, তাদের ডেমোগ্রাফিক দেখে তাদের টার্গেট করবেন। আবার যদি আইফোন বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি ডেমোগ্রাফিক কাদের ধরবেন? যারা বিজনেসম্যান, যারা আপনার রিস্ক কিড বা যারা ব্যবসা করতেছে, যারা রিসেন্টলি মুভ করছে, এইসব পার্সনগুলোর ডেমোগ্রাফিক। বা আপনি এবার ল্যাপটপের ক্ষেত্রে আসেন, ল্যাপটপের ক্ষেত্রে আপনি ডেমোগ্রাফিক কাদের ধরবেন? যারা কি স্টুডেন্ট, সিএসসি ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট, সিএসসিতে পড়া মানে কি সেটা তার অবস্থান, কোন অবস্থান? সিএফসি ব্যাকগ্রাউন্ডে পড়তেছে, এটা তার অবস্থান। সে একটা স্টুডেন্টের একটা অবস্থান, সে একটা সিএসসি ব্যাকগ্রাউন্ডে পড়তেছে, এটা একটা তার অবস্থান। তো এই অবস্থানগুলো টার্গেট করাকে বলা হয় ডেমোগ্রাফিক। তারপর ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড ধরেন ব্রেন স্ট্রমিং ধরেন, বা আপনার যে ইন্টারেস্টটা যেটা আপনি ফেসবুকের সাথে সবসময় করে থাকেন। দেন ফেসবুকে আপনি কোনো একটা কিছু লিখে সার্চ দিচ্ছেন, আপনি একটা কিছু লিখে সার্চ দিচ্ছেন মানে কি ওইটার উপর আপনার ইন্টারেস্ট আছে, ওই জিনিসটা, সেই ইন্টারেস্টের উপরে আপনার টার্গেট করা হয়। সে মানে আপনি যে জিনিসটা সার্চ দিচ্ছেন, যেমন ইন্টারেস্ট আমার কিসের উপর হতে পারে? আমার খেলার উপরে হতে পারে, আপনার মুভি দেখার উপর হইতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলোকে বলা হয় ইন্টারেস্টেড। বিহেভিয়ার কি? এই সেম জিনিস, যে আসলে আমার বিহেভিয়ার কি? আপনারা একটা জিনিস, একটা বন্ধুরা অনেকে মিলে কি একটা জিনিস নিয়ে আলোচনা করতেছেন বা গ্রুপের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছেন, যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা দেখলি চলো আমরা এই জিনিসটা কিনি, বা এই জিনিসটা আমরা সবাই মিলে, আমরা 40 জন আছি, আমরা 40 জন মিলে সবাই একই রকমের একটা ড্রেস কিনবো। তো এই যে বিহেভিয়ারগুলো করতেছেন, এই সব কিছু নিয়ে ফেসবুক এই জিনিসগুলো যখন আপনি আলোচনা করতেছেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, তো এই জিনিসগুলো ফেসবুক আপনার থেকে ডিটেক্ট করে আপনার বিহেভিয়ার কেমন, আপনার ইন্টারেস্ট কেমন, আপনার ডেমোগ্রাফিক কেমন, সেই অনুযায়ী ফেসবুকের এই যে আমার অডিয়েন্স সেক্টরটা আছে সেখান থেকে আপনি সুন্দর করে দেখে টার্গেট করবেন। সেই এটা হলো আপনার এই ইন্টারেস্ট, বিহেভিয়ার আর ডেমোগ্রাফিক। এই তিনটে জিনিসের উপরে আপনার অডিয়েন্স তৈরি করা হয়। এই তিনটে জিনিসের উপর ডিটেক্ট করে আপনার অডিয়েন্স তৈরি করা হয়।
কি কি অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স আর সেভ অডিয়েন্স। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। তারপর আসেন আপনার প্লেসমেন্ট। প্লেসমেন্ট বলতে বোঝায় যে আপনার যে অ্যাডটা আপনি, প্লেসমেন্ট মানে কি, আপনার এই অ্যাডটা কোথায় কোথায় নিতে চাচ্ছেন আপনারা। তা প্লেসমেন্ট হলো আপনার হইতে পারে ফেসবুক রাইট কর্নার, বা ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম, অলসো কি মেসেঞ্জার, অলসো কি হোয়াটসঅ্যাপ। তারপর আপনার ফেসবুকের কোথায় নিতে চান, ফেসবুকের মার্কেট প্লেসে অ্যাডটা নিতে চাই। এই যে বিভিন্ন জায়গা মানে কোথায় কোথায় আপনার অ্যাডটা শো করাতে চান, এটাকে বলা হয় প্লেসমেন্ট। ফেসবুকের তো অনেকগুলো প্লেস আছে, রাইট কর্নার আছে, লেফট কর্নার আছে, উপরে আছে। তারপর আপনার ইনস্ট্রম ভিডিওর মধ্যে আপনার অ্যাডটা নিতে চান কিনা, বা আপনি আপনার ডেতে অ্যাডটা শো করাতে চান কিনা, এটাকে বলা হয় আপনার প্লেসমেন্ট। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপর আসেন লাস্ট যেই পার্ট, লাস্ট পার্টের নাম হলো অ্যাডস কিংবা অ্যাড ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ নামটা এই কারণে আসছে, কারণ হলো কি এখানে ক্রিয়েটিভ কিছু কাজ করা হবে। যেমন দেখেন আমরা যে প্রোডাক্টটা নিয়ে ক্যাম্পেইন চালাচ্ছি, এই যে এত অবজেক্টিভ সিলেক্ট করলাম, নাম সিলেক্ট করলাম, তারপর অ্যাড সেটে এসে টাইম শিডিউল বাজেট অডিয়েন্স দিলাম, এই প্লেসমেন্ট সিলেক্ট করলাম, এই জিনিসগুলো যে সিলেক্ট করলাম, করার পরে আপনি যেই প্রোডাক্টটার সম্পর্কে অ্যাড চালাবেন তার কি একটা ভিডিও লাগবে না, বা তার কি কিছু পিকচার লাগবে না? হ্যাঁ, কিছু পিকচার লাগবে এবং কিছু ভিডিও লাগবে। এই যে যেই জিনিসটা আপনার দরকার সেইটাই হলো অ্যাড ক্রিয়েটিভের পার্ট, যে লাস্টের পার্টটা, যে আমি এখন এই সব আমার সেটিং করা শেষ, এখন আমি কি করব, পিকচার সেট করব, মানে যেই পিকচার দিয়ে অ্যাডটা চালাবো সেই পিকচার লাগবে, এবং কি যে ভিডিও দিয়ে আপনি অ্যাড চালাবেন সেই ভিডিও লাগবে। এই দুটো জিনিসের পরে আপনার আবার কি পিকচার নিলে পিকচারে একটা টাইটেল দিতে হবে, যে অফার অফার এরকম কিছু একটা টাইটেল দিচ্ছেন, বা আর কিছুক্ষণের জন্য আছে এই অফার, মিস করলেই, দেরি করলে মিস হয়ে যাবে এরকম। তারপর ডেসক্রিপশন বলতে কি বোঝায়, এই যে যেই প্রোডাক্টটা বিক্রি করবেন তার প্রোডাক্টটা আসলে কীরকম। ধরেন আপনি একটা মোবাইল বিক্রি করলে মোবাইলটা ফিচার কীরকম, লাইট কেমন, ক্যামেরা কেমন, চার্জ কতক্ষণ থাকে, এই সব কিছু নিয়ে বিবরণ দেওয়া, সেটা কি একটা ডেসক্রিপশন। তারপর একটা হেডলাইন রাখলেন, ওই যে 5টা 7টা হেডলাইন দেয় না, স্লোগানের মতো যেগুলো ইউজ করা হয়, না কিনলে পস্তাবে না জীবন, যেই জিনিসগুলো আর কি সেগুলোকে বলা হয় হেডলাইন। তারপর কি প্রোডাক্টের আমি একটা প্রাইস সেট করলাম, প্রাইসের জায়গা থাকবে অবশ্যই, আপনি সেট করতে পারেন আবার নাও করতে পারেন। তারপর কি একটা সিটিএ বাটন থাকবে, সিটিএ বাটন বলতে বোঝা হয় কল টু অ্যাকশান। কল টু অ্যাকশান, সিটিএ বলতে বোঝায় ওই যে দেখেন না, প্রোডাক্ট যখন অ্যাড চালান তখন প্রোডাক্টের পাশে লেখা থাকে সেন্ড মেসেজ, গেট অফার, লার্ন মোর। আপনার এটা ডিপেন্ড করতেছে আপনার প্রোডাক্টের উপরে। আপনি যদি প্রোডাক্টটা সম্পর্কে আরও বিস্তারিত জানাতে চান, সেক্ষেত্রে ওয়েবসাইটে নিতে চান, সেক্ষেত্রে আপনি কী দেবেন, লার্ন মোর। আপনি যদি প্রোডাক্টটা এখানে মেসেজ দিতে চান, তাহলে সেক্ষেত্রে কী বলবেন, সেন্ড মেসেজ। আপনি প্রোডাক্টটা সম্পর্কে আরও কি আছে, এরকম আরও কি আছে, যদি বলতে চান যে এখনই কি ক্লিক করতে, এখনই ক্লিক করুন, তাহলে কী দেবেন আপনি, শপ নাও বা অর্ডার নাও, এইগুলোই বলা হয় সিটিএ বাটন। তো আরেকটা জিনিস এখানে মিস হয়ে গেছে, সেটা হলো আপনার পিকচার বা ভিডিও এর দুটো ফরম্যাট আছে, একটা 2-3টা ফরম্যাট আছে। একটা হলো সিঙ্গেল, যে একটা পিকচার দিয়ে আপনি অ্যাড চালাতে পারেন, একাধিক পিকচার দিয়ে অ্যাড চালাতে পারেন। তো একটা পিকচার দিয়ে অ্যাড চালালে সেটা হলো সিঙ্গেল পিকচার, এবং একাধিক পিকচার দিয়ে অ্যাড চালালে সেটাকে বলা হয় ক্যারাজল অ্যাডস। তো এই জিনিসটা এখানে লিখতে ভুল হয়ে গেছে, তো আমরা পরে কারেকশন করে নেব। তো একটা সিঙ্গেল হইতে পারে এবং ক্যারাজল হতে পারে। আরেকটা অপশন আছে কালেকশন। কালেকশন বলতে বোঝা হলো যখন আপনি ক্যাটালগ বুঝবেন তখন আপনি কালেকশনটা বুঝে যাবেন। ক্যাটালগ কি, কালেকশন কি, এটা নিয়ে আমাদের আরও বিস্তারিত এবং প্র্যাকটিক্যাল সহ নেক্সট অবজেক্টিভ পার্টে আমরা আলোচনা করব। ফেসবুক অবজেক্টিভ কয়টি এবং কি কি, এবং অবজেক্টিভগুলো আর কাজ কি, ওই সম্পর্কে আলোচনা করার পরে তারপরে এই যে আপনাদের যে রোড ম্যাপটা আমি আজকে দেখালাম, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রোড ম্যাপ, এই রোড ম্যাপটা কীভাবে কাজ করে, যেই অপশনগুলো আমি বলছি এই অপশনগুলো প্রত্যেকটা অপশনের কাজ আমি রোড ম্যাপের মধ্যে নেক্সট টাইম প্র্যাকটিক্যালে দেখাই দেবো। ঠিক আছে, আজকে জাস্ট আমরা রোড ম্যাপটা কি এই জিনিসটা আলোচনা করলাম, যেন এই জিনিসটা আপনাকে মাথায় থাকে। এটুক মনে রাখেন, একটা ফেসবুক ক্যাম্পেইন করার ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, এই জিনিসগুলো আপনাকে একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এর পরের ভিডিওতে আমরা আসলে ফেসবুক অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, আরও বৃহৎ সুন্দর আলোচনা করব, এবং অবজেক্টিভের পরে আমরা যখন প্র্যাকটিক্যাল পার্টে যাব এই বিষয়গুলো সম্পর্কে, এই যে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড ক্রিয়েটিভ, অকশন রিজার্ভেশন,
বাজেট, অডিয়েন্স, তারপর লাইফ টাইম, ডেইলি কি, প্লেসমেন্ট কি, পিকচার কি, এই জিনিসগুলো নিয়ে আরও সুন্দর করে ইন ডিপ আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।